আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ বমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা চলছে। তেহরানের দাবির প্রেক্ষিতে অনেকটাই নমনীয় ওয়াশিংটন। স্বস্তি ফেরেনি দেশের জ্বালানির বাজারে। চাপ সামলাতে রাজধানীতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি, রাজনৈতিক সিন্ডিকেটের কারণে সংকট, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতার পরিবেশ অব্যাহত রাখবে বিএনপি, রুহুল কবির রিজভী। কাল শেষ হচ্ছে সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়নপত্র বিক্রি। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দুজনের মৃত্যু। আজ থেকে সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ টিকার ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য সচিব। এবং শীঘ্রই চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে র্যাব। সারা দেশে সেক্টর ভিত্তিক 650 চাঁদাবাজের প্রাথমিক তালিকা প্রস্তুত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকার যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা। আর তাই পাকিস্তানের ইসলামাবাদের দিকে এখন তাকিয়ে আছে সারা বিশ্ব। যদিও আলোচনা শুরুতে একে অপরের প্রতি চরম আস্থাহীনতার কথা জানিয়েছেন দুই দেশের কূটনীতিকরা। আল জাজিরা বলছে, বৈঠকের প্রথম অংশে লেবাননে ইসরায়েলি হামলা সীমিত করা এবং ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। যদিও বৈঠক শেষে ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম উচ্চ পর্যায়ে সরাসরি বৈঠকে বসল ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের সামরিক সংঘাত আর পাল্টাপাল্টি হামলার পর শান্তির খোঁজে আলোচনার টেবিলে দুপক্ষ। যদিও বৈঠক শুরুর আগেই ইরান জানিয়েছিল লেবাননে হামলা বন্ধ ও বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত সম্পদ ছাড় না দিলে কোনো আলোচনা হবে না। আল জাজিরার প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার অভিযানের বিরোধী হিসেবে পরিচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবস্থা অনেকটাই সামলেছেন। ইরানের দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, লেবাননের রাজধানী বৈরুতকে হামলার আওতামুক্ত রেখে সামরিক কার্যক্রম সীমিত করবে ইসরায়েল। একই সাথে বিদেশে আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করার ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতি হয়েছে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কারণে তথ্যগুলো শতভাগ ঠিক কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এদিকে আলোচনার শুরুতে দুপক্ষই একে অপরের প্রতি আস্থাহীনতার কথা উল্লেখ করে। ইরানের কূটনীতিকরা জানান, আলোচনায় যদি যুক্তরাষ্ট্র নিজেদের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, তাহলে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। তবে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নমনীয়তার বার্তা দিলেও ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য আলোচনায় ব্যাঘাত ঘটাতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইরান আমেরিকা যুদ্ধবিরতির পরও স্বস্তি ফেরেনি জ্বালানির বাজারে। দেশে ফিলিং স্টেশনগুলোতে এখনও চলছে তেলের জন্য হাহাকার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে সময়মতো জ্বালানি না পাওয়া এবং নগরীর সব পাম্প খোলা না থাকায় সংকট কাটেনি। তবে শনিবার থেকে নগরীর বেশ কয়েকটি পাম্পে সরকার ঘোষিত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে 10 লিটার জ্বালানি পাচ্ছেন মোটরসাইকেল চালকরা। তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমলেও দেশের বাজারে কমেনি জ্বালানি নিয়ে ভোগান্তি। এখনও রাজধানীর ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ হচ্ছে জ্বালানি প্রত্যাশীদের সারি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিনের তুলনায় শনিবার বেশি চাপ লক্ষ্য করা গেছে। জ্বালানি পেতে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তিতে চরম হতাশ গ্রাহকেরা। আমি পাম্পে আসছিলাম ভাইয়া ভোর 4টার পরে, 4:15 কি 4:30টার দিকে, এখনো পাম্পে যাইতে পারি নাই। মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় সংসদে বলতেছে যে তেলের অভাব নাই, কিন্তু আমরা জনগণ, সাধারণ জনগণ খুব কষ্ট পাচ্ছি ভাই। তেল আছে সব জায়গায়,
তেল আছে, পামালারা হয়তো অনেক জায়গায় দেয় না, এক জায়গায় দেয় 1 লিটার, এক জায়গায় দেয় 2 লিটার দিতে চায় না। এরকম সিরিয়ালে তো এত তেলের অভাব থাকার কথা না আমাদের। এদিকে অবৈধ মজুত ঠেকাতে পরীক্ষামূলকভাবে অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে মোটরসাইকেলে তেল বিক্রি করছে বেশ কিছু পাম্প। এই অ্যাপসে যখন আপনার তথ্য থাকবে তখন তেলের একটা খরচের একটা হিসাব পাওয়া যাবে যে বাংলাদেশে কতগুলো একটা জরিপ হয়ে যাবে। অ্যাপ হচ্ছে একটু বেশি দিচ্ছে, 10 লিটার পর্যন্ত পার ডে দিচ্ছে। তো এখনো পাই নাই, পাওয়ার পরে এক্স্যাক্টলি আমি ডিটেলসটা বলতে পারবো। পাম্প কর্তৃপক্ষ বলছে নগরীর বেশিরভাগ পাম্পেই সময় মতো জ্বালানি ডিপো থেকে আসছে না, এতে অন্যান্য পাম্পে বাড়ছে মানুষের চাপ। যদি অ্যাট এ টাইম সারাদিন আমরা যেমন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দেওয়ার ব্যবস্থা করে থাকি, এটা যদি সবগুলো পাম্পে অ্যাট এ টাইম করা যেত, আসলে সবগুলো পাম্পে যদি অ্যাট এ টাইম তেল দিত, তাহলে দু একটা পাম্পের প্রতি এই প্রেশারটা থাকতো না। তেলের জন্য দীর্ঘ সময় নগরীর রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে রাস্তায় বাড়ছে যানজট। জ্বালানি সংকট নিয়ে গ্রাহকদের আতঙ্ক কমানো গেলে এই ভোগান্তি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সেমিনারে কথা বলেন তিনি। এদিকে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে জামায়াতের আমির বলেন, আবারও জনগণের অধিকার পায়ে পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের অধিকার আদায়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জমায়েত। যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা, আমন্ত্রিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সম্মেলনে আগামী 3 বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি নির্বাচন করা হয়। সভাপতি হিসেবে আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে লস্কর মোহাম্মদ তসলিম নির্বাচিত হন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্য উন্নয়ন হয় না জানিয়ে বক্তারা বলেন, সরকার গণভোটের রায় না মেনে ফ্যাসিবাদের পথে হাঁটছে। ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে না। কোনো সরকারি শ্রমিকদের চাওয়া পাওয়া পূরণ করেনি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে, মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। শ্রমিকদের সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব পরিপূর্ণভাবে শুধু সরকারকেই নিতে হবে। জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে এক চুলও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়ে শীর্ষক সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, দেশের রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট বাড়ছে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলোর পিছনে রুলিং পার্টি যারা তাদের হাত থাকে, অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। মহিলা সমিতিতে শিশুতোষ নাটকটি উপভোগ করেন তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নাটক দেখা মূল উদ্দেশ্য নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই সেখানে যান। পরে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সাথে ফটো সেশনেও অংশ নেন। শিকড় চিলড্রেন থিয়েটার প্রযোজনায় নৌসিন আফসানা বৃষ্টির গল্পে এই শিশুতোষ নাটকটির নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, বিএনপি তা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপি ষড়যন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে ভূমিকাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান রিজভী। 12 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী 12 মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। দেশের জনগণ জানবে যে যারা ক্ষমতায় আছেন বা পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল বিরোধী দল, একটা সুস্থ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অবলম্বন করছেন এবং প্রত্যেকটিতেই জনগণের কাছে জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ও সিলেটে হাম এবং হাম সন্দেহে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 968 শিশু, যাদের মধ্যে 80 জনের হাম শনাক্ত হয়েছে। এদিকে রোববার থেকে 4টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। সারা দেশে সড়ক পরিবহন, ফুটপাত, বাজারঘাট সহ সেক্টর ভিত্তিক 650 চাঁদাবাজের প্রাথমিক তালিকা তৈরি করেছে র্যাব। সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে 110 জন। দল মতের ঊর্ধ্বে থেকে চাঁদাবাজদের গ্রেপ্তার দ্রুত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইফতেখার চৌধুরী। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। জিরো টলারেন্স নীতি নিয়ে এবার চাঁদাবাজ নির্মূলে সাঁড়াশি অভিযানে মাঠে নামছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সরকারের নির্দেশে সারা দেশের 650 শতাধিক চাঁদাবাজের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে সংস্থাটি। তালিকা ধরে দল মতের ঊর্ধ্বে থেকে র্যাবের 15টি ব্যাটালিয়ন একযোগে এই অভিযান পরিচালনা করবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা করা এবং ব্যবসায়ীরা যাতে ভয় ডরহীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সে বিষয়টিকে মাথায় রেখে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব। গোয়েন্দা নজরদারি চালু রয়েছে এবং আমরা এই তালিকা তৈরি করছি যেটা একেবারেই আনবায়াসড হবে এবং যারাই এই তালিকাতে থাকবে আমরা চেষ্টা করব অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই জঘন্য অপরাধকে দমন করার জন্য। আমরা এখানে দিন হিসেবে বলে নেই, এটা যত দ্রুত সম্ভব, কারণ এটার খুব দ্রুতই আমাদেরকে মাঠে নামতে হবে এমনই নির্দেশনা আছে। ইনশাআল্লাহ এটা আজকেও হতে পারে। র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের এই পরিচালক আরও বলেন, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় জড়িতদের তথ্য যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমাদেরও যে ছায়া তদন্তের কার্যক্রম সেটা চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের পর র্যাব মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো অপরাধে জড়ায়নি বলে দাবি করেন র্যাবের এই কর্মকর্তা। আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 24 ঘন্টায় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন মানব পাচার, অপহরণ, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত 14 জনকে গ্রেফতার করেছে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। বিনা পারিশ্রমিকে 2 সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশজুড়ে আলোচিত চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যুবদল নেতা পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি এই চাঁদা দাবি করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জোর করে ডিম ও চালের টেন্ডার নিতেন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। তবে অতিমূল্যে তাকে টেন্ডার দিতে হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকৃতি জানালে এই চাঁদা দাবি করেন। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা হাসপাতালে যান। একই সাথে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সাজ্জাদ জাহানের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার রাত 8:40 সিকেডি ইউরোলজি হাসপাতালের এক কর্মকর্তার বাসায় গিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় যুবদলের পরিচয় দানকারী মঈন উদ্দিন। এর আগে বিভিন্ন সময় রাজধানীর শ্যামলীতে ডাক্তার কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালের সামনে চিকিৎসকদের বিরুদ্ধে মিছিল ও অকথ্য স্লোগান দিতে দেখা যায় মঈন উদ্দিনের সহযোগীদের। তবে এ ঘটনায় রাতে যুবদলের শীর্ষ নেতারা ঘটনাস্থলে এসে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
বিকেলে ডাক্তার কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, অতিমূল্যে টেন্ডার দিতে অস্বীকৃতি জানালে এই চাঁদা দাবি করেন মঈন। এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না, এটা আমাকে চিন্তা করে করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখান, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান তিনি। রাত্রে নিউজটা হবে আমি জানতাম না, আমি ভাবছি বোধহয় পরে হবে, তবে তো এটা হয়ে যে এত হয়েছে। পরে রাত্রে যখন ওনারা আসছেন তখন আমি আশ্বস্ত হলাম যে না, ব্যাপারটা বেশ সিরিয়াস। এবং ওনারা একজন ডিজিএফআই একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করলেন এবং আমার সঙ্গে কথা বললেন। উনি বললেন তো যে আমরা অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলবো এরকম। তবে প্রশাসনকে পূর্বে জানানো হলেও যথাযথ ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংকট অব্যাহত থাকলে নতুন করে দেশের 14 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া নিয়ে বিশ্বব্যাংকের সতর্ক বার্তাকে আমলে নিয়ে বাজেট দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এই তাগিদ দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া লন্ড ভণ্ড ভঙ্গুর ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ঘোষিত হতে যাচ্ছে এবারের বাজেট। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজস্ব খাতে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করেন, যেই জিনিসটি মাননীয় স্পিকার হচ্ছে আপনার অর্থনীতিকে আরো বেশি সুরক্ষিত করবে। জনগণের উপর চাপ নয়, আমরা প্রায় 12 লাখ কৃষকের মাথার উপর থেকে পাহাড় সমান ঋণের বোঝা কমিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বাড়ানোর কৌশল নিয়ে সংসদীয় পদ্ধতির বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটি আর বিরোধী দল টিচার্স ট্রেনিং কলেজ। বিতর্কের মূল্যায়ন পর্বে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম জাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত পরিবর্তন না হওয়ায় অর্থনৈতিক পরিস্থিতি ছিল বিপর্যস্ত। 2014-এর পরে যেই অবস্থাটা পেয়েছি, আমরা দেখেছি যে এখানে সেখানে নানান রকমের ভৌত অবকাঠামোর অগ্রগতি হয়েছে, নানান রকমের পরিমাণগত অগ্রগতি হয়েছে, কিন্তু গুণগত বিষয়টি যেহেতু পেছনে ছিল, সেই জন্য কিন্তু আমরা একটা বিপর্যস্ত অর্থনীতি পেয়েছি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে মুনশিয়ানা দেখাতে হবে সরকারকে। সৎ ব্যবসায়ীদের হয়রানি না করার পাশাপাশি বাড়তি করের বোঝা চাপানো যাবে না নিম্ন আয়ের মানুষদের উপর। দেশের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আওয়ামী লীগের ফেলে যাওয়া লন্ড ভণ্ড অর্থনীতির যে অবস্থা, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত রাখার পক্ষে অধ্যাপক ডক্টর সেলিম জাহান। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গভর্নরের পেশা নয়, তার কর্মকাণ্ডই যোগ্যতার প্রমাণ দেবে। কর ভীতি নয়, আমার মনে হয় করের অনীহা আছে। এবং আমাদের মতো সাধারণ মানুষের অনেক সময় অনীহা থাকে যে আমি যে কর দিচ্ছি, কিন্তু সেটার তো কোনো সেবা আমি পাচ্ছি না। অতএব আপনি কর দেবেন, সেবা পাবেন, সেটা যদি করা যায়। কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেগুলি ন্যায়ের মাধ্যমে তাদেরকে সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে ব্যবসা পরিচালনা করে দেওয়ার সুযোগ না দিলে আমরা ভবিষ্যতে বাংলাদেশের যে বর্তমান যে আর্থিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদেরকে আরো বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিতর্কে বিজয়ী হয় ইস্টার্ন ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মানবিক ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই দাবি জানান তিনি। এই সময় সংগঠনটির সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে বিপিএমসিএ। দাবি জানান সরকারের সহযোগিতার। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বিপিএমসিএর 17তম বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা। এই সময় নতুন কমিটির 21 জন সদস্যকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতে বেসরকারি মেডিকেল কলেজের ভূমিকা অপরিসীম। তুলে ধরেন মানবিক চিকিৎসক গড়ে তোলার বিষয়। মেডিকেল এথিক্স, একটা ডাক্তার একটা রোগীর কাছে ইজ নেক্সট টু গড। উই হ্যাভ টু রান এ লং ওয়ে টু মেক ডাক্তারস ফুললি মরালি ইকুইপড উইথ দ্য মেডিকেল এডুকেশন। আমাদেরকে আরও অনেক, প্রত্যেকের মালিক পক্ষ আপনারা যারা আছেন,
আপনাদেরকেও অনেক চিন্তা করতে হবে টু মেক এ ভেরি গুড ডাক্তার। গুড ডাক্তার মিনস মরালি গুড অ্যান্ড এডুকেশনালি গুড। অনুষ্ঠানে বিপিএমসি এর সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। তুলে ধরেন বেসরকারি মেডিকেল কলেজের নানান সীমাবদ্ধতার কথা। সরকারি মেডিকেল কলেজে ধরেন আপনি ৬,০০০ ডাক্তার তৈরি করতে, তাকে সরকারি মেডিকেল কলেজ ৪,০০০ ডাক্তার তৈরি করছে, এটা বিরাট একটা ব্যাপার। আমাদের পরিকল্পনা হলো যে আমরা এটাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে চাই, যেন এটা নিয়ে আমাদেরকে কোশ্চেন না করে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো এটা মানে ভালো না, এটা আমরা খুব একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, একটা স্ট্যান্ডার্ডে। সেজন্য একটা মানে আমাদের কাউন্সিল তৈরি হয়েছে যাতে এটা কোয়ালিটি খুব বাড়ায়। এই ব্যাপারে আমরা খুবই সজাগ এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে শুধুমাত্র এমবিবিএস পাস করবে না, সেখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে, মানে স্পেশালিস্ট হবে, এটা আমাদের একটা স্বপ্ন। বাংলাদেশে বর্তমানে ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, যার আসন সংখ্যা ৬,৩০৮টি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, সুশাসন জোরদার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চার্টার্ড অ্যাকাউন্টসদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার আইসিএবির ২২তম সমাবর্তন অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সেশনে সিএ পরীক্ষায় উত্তীর্ণ ২৭৬ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন তথ্যমন্ত্রী। নতুন চার্টার্ড অ্যাকাউন্টদের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে নিজেদের কৌশলগত পরামর্শ ও আর্থিক খাতে নেতৃত্বের ভূমিকায় প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি। নতুন ইকোসিস্টেমের যে নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং এই চ্যালেঞ্জকে সাথে নিয়ে সভ্যতাকে, নিজের দেশকে এবং নিজের পেশাকে একই সাথে আপনাদেরকে সমৃদ্ধ করতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরছেন আর্টেমিস ২ মিশনের ৪ নভোচারী। স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। ৪ নভোচারী সম্পূর্ণ সুস্থ আছেন। জমকালো আয়োজনে ময়ূরপঙ্খী এন্টারপ্রেনার ও ইউথ কার্নিভাল ২০২৬ এবং ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে ORS ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনা এই আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন। এতে ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, মোটসের পরিচালক জেমস গোমেজ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক, জাতীয় মহিলা দলের ক্রিকেটার সালমা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাটাগরিতে সব পেশায় বিশেষ অবদানের জন্য দেয়া হয় মেডেল অব অ্যাচিভমেন্ট। সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক জয়ী বুলবুল, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, সাংবাদিক মোহাম্মদ রুবেল ভূঁইয়া, বাংলাদেশের আলোর সাংবাদিক হৃদয় খান, অভিনেতা সজল নূর, অভিনেত্রী কুসুম সিকদার সহ আরও অনেকেই বিশেষ পুরস্কারে ভূষিত হয়। এবার খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রথম ২ ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষের দলটিকেই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে দলে একজন পেসার অলরাউন্ডারের অভাব বোধ করছে নির্বাচকরা। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান নির্বাচক হাবিবুর বাশার শোভন। পরাগারমানের রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেজন্য দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষাই করতে রাজি নন নির্বাচকরা। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় চাই টাইগারদের। তাই গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিকে অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। আমরা যখন দলটা দেখেছি, দেখুন আমার উই সাকসেসফুল সিরিজ, লাস্ট সিরিজ যেটা আমরা মনে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি,
সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। ক্রিকেটারদের আত্মবিশ্বাস ধরে রাখতে এবং সবাইকে পর্যাপ্ত সুযোগ দিতেই আগের 15 জনকে নিয়ে দল সাজানো হয়েছে বলে জানান হাবিবুল বাশার। তবে ব্যাটিং লাইনে টপ ও মিডল অর্ডার নিয়ে অনেক কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। আমরা মানে বাংলাদেশ ইজ ভেরি ফরচুনেট যে আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু রোটেশন করলেও উই আর নট মিসিং মাচ, সেটা হলো পেস বোলিং ডিপার্টমেন্ট। সো এই জায়গাটা আমরা খুব ফরচুনেট যে এইখানটায় আমরা আসলে চেঞ্জ করলেও উই আর নট মিসিং মাচ। যেটা বেশি কনসার্ন টপ অর্ডার ব্যাটিং, মিডল অর্ডার ব্যাটিং, সেখানে আমাদের কনসার্ন আছে, তো সেখানে আমাদের সেল করা খুব দরকার। সেখানে ঠিক রোটেশন না, সেখানে আমরা কাউকে তৈরি করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করব। দল ঘোষণার সময় নির্বাচকরা জানান গত সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল সন্তোষজনক, তাই পরবর্তী সিরিজে রিল্যাক্স থাকার জন্য দলে কোনো পরিবর্তন আনা হয়নি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যুদ্ধবন্ধে পাকিস্তানের মধ্যস্থতা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা চলছে। তেহরানের দাবির প্রেক্ষিতে অনেকটাই নমনীয় ওয়াশিংটন। স্বস্তি ফেরেনি দেশের জ্বালানির বাজারে। চাপ সামলাতে রাজধানীতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে সংকট, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতার পরিবেশ অব্যাহত রাখবে বিএনপি, রুহুল কবির রিজভী। কাল শেষ হচ্ছে সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়নপত্র বিক্রি। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। আজ থেকে সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ টিকার ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য সচিব। এবং শীঘ্রই চাঁদাবাজের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে র্যাব। সারা দেশে সেক্টর ভিত্তিক 650 চাঁদাবাজের প্রাথমিক তালিকা প্রস্তুত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, /এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।